সম্মানিত দর্শক, আমন্ত্রণ চ্যানেল আই রাউন্ড টেবিলে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় ভোটের রাজনীতি, জোটের নির্বাচন। ভোটের রাজনীতি, জোটের নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ভোট এবং জোট, জোটগুলোর মধ্যে ভোট ভাগাভাগি হবে, সেই চেষ্টায় আছে জোটের প্রার্থীরা। নির্বাচন এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এম আবদুল্লাহ, সাবেক সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার ডান দিকে আছেন এরফানুল হক নাহিদ, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। আমার বাম দিকে আছেন অধ্যাপক ডক্টর হাসানাত আলী, ভিসি, নওগাঁ বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সর্ববামে আছেন ওবায়দুর রহমান, এফসিএ, ইন্ডিপেন্ডেন্ট পরিচালক ও চেয়ারম্যান, অডিট কমিটি, ইউসিবি ব্যাংক। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি। একজন শিক্ষক, একজন ব্যাংকার, দুজন সাংবাদিক এবং সাংবাদিক নেতা। আপনাদের কাছ থেকে জানতে চাই, এম আবদুল্লাহ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। অনেক অভিজ্ঞতা সম্পন্ন সাংবাদিক আপনি, অনেক নির্বাচন দেখেছেন। এবারের নির্বাচন একই সাথে জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে যেই রাজনৈতিক দলগুলো একসাথে জোটে ছিল, সেই জোটগুলো ভেঙে আবার পৃথক জোট হচ্ছে এবার। এখন বিএনপি নেতৃত্বাধীন একটি বড় জোট, জামায়াত ইসলামী নেতৃত্বাধীন একটি বড় জোট, দুটি জোটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং এক জোট আরেক জোটের বিরুদ্ধে কিন্তু অভিযোগের তীরও ছুটছে। প্রশাসন ঝুঁকে পড়েছে কোনো রাজনৈতিক দলের প্রতি, আবার ওই দল বলছে প্রশাসন ঝুঁকে পড়েছে ওই দলের প্রতি। প্রশাসনের ঝুঁকে পড়া না পড়া নিয়ে আলোচনা আছে, নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়েও আলোচনা আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা আছে। নির্বাচন কেমন হচ্ছে, জোটের রাজনীতি, ভোটের রাজনীতি কেমন দেখছেন? এবিএম আবদুল্লাহ। ধন্যবাদ। এসব যারা দেখছেন এবং দেখবেন ভার্চুয়াল জগতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সহ আলোচকদেরকেও শুভেচ্ছা। দেখুন, আপনি বিষয়বস্তু নির্ধারণ করেছেন ভোটের রাজনীতি আর জোটের নির্বাচন। তো ভোটের রাজনীতিরই তো ভোট, রাজনীতি আছে বলেই ভোট হচ্ছে। তো স্বাভাবিকভাবেই আমরা একটি রাজনীতির মেরুকরণ সমীকরণ দেখতে পাই। জাতীয় নির্বাচন যখনই আসে, এটা নতুন কিছু নয়। প্রত্যেকটি জাতীয় নির্বাচনের আগে আমরা এ ধরনের মেরুকরণ, রাজনৈতিকভাবে পোলারাইজেশনটা আমরা দেখতে পাই এবং সেটা এবারও দেখা যাচ্ছে। কিন্তু এবারে কিছুটা ভিন্ন মাত্রিক পোলারাইজেশন হচ্ছে নানান কারণে। এর বেশ কিছু কারণ আছে। প্রথম কারণটা যদি আমি বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে, দু একটা বাদ দিলে যেগুলোতে বর্জন হয়েছে এক দুটা, সেটা ছাড়া বাকি সবগুলো নির্বাচনেই আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল এখানে প্রতিদ্বন্দ্বী ছিল এবং তার বিপরীতে মূলত এন্টি আওয়ামী লীগ ফোর্সটা কখনো জোটবদ্ধভাবে, কখনো এককভাবে বিএনপি, এভাবেই কিন্তু রাজনীতিরটা আমরা দেখেছি অতীতে। এবারই প্রথম এমন একটি নির্বাচন হচ্ছে যে নির্বাচনে পতিত ফ্যাসিস্ট শক্তি, যে দলটি 15 বছরের বেশি সময় ধরে বাংলাদেশকে শাসন করেছে, শোষণ করেছে এবং ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে এক ধরনের নাগরিকদেরকে প্রজায় পরিণত করেছিল, যেটা রাজতন্ত্রে আছে সেই ধরনের। তার পরিণতিতে তারা এবারে নির্বাচনীতে নেই। এই প্রেক্ষাপটে সম্পূর্ণ মেরুকরণটা ভিন্নভাবে হচ্ছে। এটা হচ্ছে এবারের নির্বাচনের একটা বড় বৈশিষ্ট্য। এর বাইরে আরেকটা বৈশিষ্ট্য আছে এবারের নির্বাচন। সেই বৈশিষ্ট্যটা হচ্ছে এবারের নির্বাচনে জোটবদ্ধ হওয়ার ক্ষেত্রে আরপিওর একটি সংশোধন কিন্তু সব কিছু ওলটপালট করে দিয়েছে। আরপিওতে একটি সংশোধন, গুরুত্বপূর্ণ সংশোধন এসছে যে জোটবদ্ধ হলেও তার নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। এই সমীকরণে গিয়ে এবারের জোটের রাজনীতিটা কিন্তু একটু ভিন্ন মাত্রা পেয়েছে। এই ভিন্ন মাত্রা পাওয়ার কারণে দেখা যাচ্ছে কেউ কেউ একেবারে নিজেদের দল বিলুপ্ত করে দিয়ে তাদেরকে জোটবদ্ধ হতে হচ্ছে। আবার বাকি যারা নিজস্ব স্বকীয়তা ধরে রেখে, প্রতীক ধরে রেখে যারা জোটবদ্ধ হতে যাচ্ছেন, তাদের জন্য একটা ভিন্ন মাত্রিক একটা চ্যালেঞ্জের জায়গা রয়েছে যে নিজস্ব প্রতীকে তারা কতটা জোটবদ্ধ হয়ে উতরে আসতে পারবেন। এই জাতীয় নানান ধরনের কিন্তু সমীকরণ, হিসাব নিকাশ এবারের নির্বাচনে রয়েছে। এই যে ভিন্ন মাত্রিক নির্বাচন, সেটা নিয়ে আমরা আরেকটু ডেভেলপমেন্ট দেখতে পাবো যখন প্রত্যাহারের সময়টা অতিক্রান্ত হবে তখন। কারণ এরই মধ্যে
20 জানুয়ারির মধ্যে এটার মানে পুরোপুরি চিত্রটা আমাদের সামনে আসবে। এরই মধ্যে জামাতের নেতৃত্বে যে জোট, তাদের মধ্যে বোঝাপড়া অনেকটা কাছাকাছি জায়গায়, শুধু না এক ধরনের চূড়ান্ত জায়গায় এসছে। তারা মোটামুটি একটা মিনিমাইজ করে উত্তাপ উত্তেজনা এগুলা ছিল, কিন্তু একটা জায়গায় আসতে পেরেছে বলে মনে হচ্ছে। কিন্তু এটাই শেষ না, কারণ প্রত্যাহার পর্যন্ত কারণ প্রত্যেক দুটি দলই, বিশেষ করে জামাত এবং ইসলামী দল, সেই দলটি চরমনাই পীরের যে দলটি আমি কথা বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা কিন্তু দেশের প্রায় 250 শতাধিক আসনে তারা মনোনয়ন জমা দিয়ে রেখেছে। এখন বোঝাপড়ার মধ্য দিয়ে তারা চূড়ান্তভাবে যখন তাদের যেগুলোতে সমঝোতা হয়েছে এগুলো ছাড়া বাকিগুলো থেকে যখন প্রত্যাহার করে নিবে প্রার্থীতা, তখনই কিন্তু চূড়ান্ত রূপ পাবে এই জোটের কাঠামোটা। এই একটা দিক। কিন্তু সেই তুলনায় বিএনপির মধ্যে জোটগতভাবে খুব বড় ক্রাইসিস নাই বিএনপির জোটের মধ্যে যেটা আছে যে দলীয় বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি আছে। প্রায় 80টিরও অধিক আসনে দলীয় বিদ্রোহী প্রার্থীরা এখনো এক্সিস্ট করছে। তো তাদেরকে ম্যানেজ করার জন্য তারেক রহমান নিরন্তর কাজ করে যাচ্ছেন। এর মধ্যে 2-4 জন আমরা দেখেছি যে তারেক রহমানের সাথে বৈঠকের পরে তারা ঘোষণা দিয়েছে সরে দাঁড়ানোর। তবে এই সংখ্যাটা যেহেতু বেশ অনেক, তো সেই কারণে এটি চূড়ান্ত পর্যায়ে কতজন, যেমন আমরা যদি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের কথা বলি, সেখানে রুমিন ফারহানা কিন্তু এটা ছাড়বেন এটা কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। তিনি যেভাবে ক্যাম্পেইন করে যাচ্ছেন অনড় অবস্থানে আছেন। এই জাতীয় আরও অনেকগুলো আসন আছে যেগুলোতে দ্বৈত প্রার্থিতা রয়েছে জোটের। তো সেই জায়গাগুলোতে সংকট উত্তরণ কতটা হবে এটা 20 তারিখের আগে আমরা খুব সুস্পষ্টভাবে আমরা দেখতে পাবো। ধন্যবাদ আপনাকে। ইরফানুল হক নাহিদ, কেমন দেখছেন ভোটের রাজনীতি, জোটের নির্বাচন? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে চ্যানেলের সকল দর্শককে শুভেচ্ছা। না, যেমনটা আব্দুল্লাহ ভাই বলছিলেন, বিষয়টা অনেকটা এরকমই। আমার কাছে জোটের বিষয়টা একটু আলোচনা আমি রাখতে চাই। সেটা হচ্ছে যে দুইটা জোট বেসিক্যালি দলগতভাবে যদি বলেন তাহলে জোট বড় হচ্ছে জামাত, 11টা বা 12টা দল নিয়ে করেছে। আর বিএনপির সাথে বোধহয় 6টা-7টা দল আছে জোট। তো আসলে যত কিছু বলুন না কেন, এখানে মানে বিএনপি জোটে বিএনপি মুখ্য আর জামাতের জোটে জামাতি মুখ্য। তো এখন এদের যে জোট, জামাত, ইসলামী আন্দোলন এবং এনসিপি, আরও যে কয়েকটা দল আছে, জমিয়ত উলামাই, তারপরে বাংলাদেশ জমিয়ত, এরকম যে দলগুলো আছে, এরা কিন্তু আদর্শিক দিক থেকে মানে এদের যে মৌলিক যে আদর্শ আছে, যেমন ইসলামী আন্দোলন এবং জামাত, এই দুই দলের মধ্যে কিন্তু সাংঘর্ষিক একটা বিষয় দীর্ঘদিন ধরে একদম শুরু থেকে চলে আসছিল এবং এটা জোট করার ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত কিন্তু এটা ছিল। আবার এনসিপি 5ই আগস্টের চেতনাকে ধারণ করে তারা আত্মপ্রকাশ করছে এবং এরা নিজেদেরকে প্রগতিশীল না হইলেও এরা একেবারে ইসলামিক দল না বা এরকম না, কিন্তু মধ্যপন্থী রাজনীতির কথা বলে ওরা আসছে। আর জামাত কিন্তু একেবারে মানে এরা ইসলামের বাইরে, ইসলামিক মডারেট ইসলাম যেটাকে বলে ওইটা ধারণ করে আসছে। তো এখানে 3 মেরুর 3টা দল একসাথে হয়েছে, বেসিক্যালি এই 3টা কাউন্টেবল। আর একটা আছে মাওলানা মামুন হকের নেতৃত্বাধীন যে একটা জোট আছে, ওইটা খুব গুরুত্বপূর্ণ। তার মানে 4টা স্টেক হোল্ডার একসাথে হয়েছে। তো এখন এদের 2টা বিষয় আছে, একটা হচ্ছে যে যৌথ নির্বাচন, আর হচ্ছে জোট। আলটিমেটলি জোট হবে কি না। আমি কালকেও এনসিপির এক নেতার সাথে একটা টক শোতে ছিলাম রাত্রেবেলায়, গতকালকে। তো উনি বলছিলেন যে এটা জোটের দিকে যাচ্ছে, ওনার একটা যৌথ ইশতেহার হতে পারে। তো যৌথ ইশতেহার হলে আসলে বুঝতে হবে যে এরা অনেক জায়গায় ছাড় দিয়ে আসলে কী ধরনের ছাড় দিচ্ছে, কোন দল কোথায় কম্প্রোমাইজ করতেছে, এটা আর একটা আলোচনার রাখে। বাংলাদেশের ভোটাররা আসলে এই বিষয়গুলি খুব বিবেচনায় রাখবে। আর বিএনপিতে যেটা প্রবলেম হচ্ছে, বিএনপির যেটা আব্দুল ভাই বললেন যে বিদ্রোহীরাই সবচেয়ে বেশি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। কারণ আপনি যথার্থ ব্রাহ্মণবাড়িয়া 2 আসন বলেন বা এখানে বিপিনুরের যে আসনটা আছে, এখানে জনপ্রিয় ক্যান্ডিডেট আছে মামুন হাসান। তো এরা খুবই জনপ্রিয় ব্যক্তিগতভাবে। তো যারা দীর্ঘ 17 বছর 18 বছর আন্দোলন সংগ্রামের মাঠে ছিলেন, তাদেরকে বাধিত দিতে হচ্ছে, দিয়ে বিকল্প করে দিতে হচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রবলেমটা বিএনপিরও কোনো অংশে কম না, এবং এই প্রবলেমটা ফেস করা 20 তারিখের পরে বোঝা যাবে আলটিমেটলি আসলে দুইটা জোটেরই অবস্থা কী দাঁড়ায়। এর আগে প্রেডিকশন করা যাচ্ছে না যে আসলে কী হবে। ধন্যবাদ। আপনার কাছে আসবো ডক্টর হাসানাত আলী। ভোটের রাজনীতি, জোটের ভোট, ভোটের জোট, একই সাথে গণভোটও হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সরকার গণভোটের পক্ষে ক্যাম্পেইন করবে।
ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আইকে এবং সহ আলোচকদেরকে। সরকার একা করবে কেন? এনসিপি বাদে ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে এক ধরনের প্রতিশ্রুতিবদ্ধ যে তারা এই গণভোটের পক্ষে কাজ করবে। এনসিপি এখনও সেই গণভোটের পক্ষে মুখে বলছে, কিন্তু জাতীয় সনদে তারা এখন পর্যন্ত স্বাক্ষর করেনি। দেখেন, জোটের রাজনীতি আব্দুল্লাহ ভাই যেমনটি বলেছেন, এটি অন্তত আমার বয়সের পর থেকে আমরা দেখছি জোটের রাজনীতি হচ্ছে। এতে দোষের কিছু আমি দেখি না। বিএনপির সাথে দীর্ঘদিন জামাত ছিল, জামাত বের হয়ে গেছে, এনসিপির সাথে যোগ হয়েছে। একসময় এনসিপির নেতৃবৃন্দরা জামাতের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেছে। আবার চরমোনাইয়ের পীর সাহেব এবং জামাত ইসলামের মধ্যে যে বিভাজনটা অত্যন্ত স্পষ্ট। জামাত মাজারপন্থী বা পীর সাহেবপন্থী রাজনীতির বিপক্ষে তাদের অবস্থান, আবার চরমোনাইয়ের পীর সাহেবের সেই পীর সাহেবপন্থী যেটা, অতএব ভোটের হিসাব মিলানো খুব ডিফিকাল্ট, একেবারেই জোট সহজ নয়। তারপরে আপনি বলছেন যে আব্দুল্লাহ ভাই যেমনটি বলছেন যে খুব মোটামুটি এক জায়গায় আসছে, আমি এমনটি মনে করি না। মোটামুটি এক জায়গায় আসছে। এনসিপির উল্লেখযোগ্য নারী নেত্রীরা বের হয়ে গেছে জামাতের সাথে ঐক্যের কারণে, অতএব সংকট নেই এটি বলা খুবই ডিফিকাল্ট। সংকট, প্রকট সংকট রয়ে গেছে। তাসনিম জারার মতো ক্যান্ডিডেটরা সম্ভবত নাহিদের মুখোমুখি নির্বাচন করতে হচ্ছে, যারা একসময় নতুন বন্দোবস্তের বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল আমাদেরকে। আমরা সাধুবাদ জানিয়েছিলাম যে দ্বিদলীয় রাজনীতিক এই যে মানে গ্যারাকল, তার থেকে বের হয়ে আমাদের সন্তানরা, যারা আমাদেরকে কথা বলার পথ করে দিয়েছে, যারা আমাদেরকে মুক্ত আকাশে নিঃশ্বাস নেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে, তারা অন্তত নতুন বন্দোবস্তের দিকে আমাদেরকে ধাবিত করবে। কিন্তু না, আমরা দেখলাম যে পুরাতন বন্দোবস্তের সাথেই হাঁটলো, পথ চললো। সময়ই বলে দেবে যে মানুষ কি ঠিক নির্ধারণটা করবে। দেখেন, দীর্ঘদিন যে এক জোট আর এক জোটের যে বিরুদ্ধাচরণ আব্দুল ভাই যেটা বললেন সত্য, কিন্তু এটিও তো সত্য যে মানুষ দীর্ঘদিন জামাতকে বিএনপির সাথে দেখেছে বা বিএনপিকে জামাতের সাথে দেখেছে, একসাথে রাজপথে, মাঠে, ঘাটে, সংসদে জাতীয় পতাকা উড়াইয়া একই গাড়ি বহরে মিটিংয়ে, মন্ত্রী পরিষদের মিটিংয়ে বসতে। মানুষ এগুলোও কিন্তু নির্বাচনে মেজার করবে, মানুষ এগুলোও কিন্তু দেখবে। অতএব এমনটি নয়। তবে সবচেয়ে রাজনীতিতে যে সুবাতাসের যে জায়গাটুকু, সেটি কালকে তারেক রহমানের বক্তব্য, 17 তারিখে দেশে ফিরে আসার পরে তার যে জাতির উদ্দেশ্যে বক্তব্য, দুটা বক্তব্য আমাকে আশান্বিত করেছে। জামাতের নেতৃবৃন্দ তারেক রহমানের সাথে দেখা করেছেন, ঐক্যবদ্ধভাবে উনি বলেছেন সমস্যা থাকবে, মত পার্থক্য থাকবে, কিন্তু মতবিরোধ যেন না থাকে। এবং উনি, আমরা 18 বছর আপনি নিজে সহ এখানে সমস্ত সাংবাদিক বন্ধুরা বলার চেষ্টা করতাম যে আলোচনার মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান করা দরকার। অন্তত জামাত ইসলাম এবং বিএনপির বৈঠকের মধ্য দিয়ে অন্তত এইটুকু আশা ভোটাররা করতেই পারে যে আগামী দিনে যে ঐক্যবদ্ধ বাংলাদেশের আহ্বান তারেক রহমান জানিয়েছেন বা জামাতের আমির জানিয়েছেন, তাদের মধ্যে এই ছোটোখাটো বিভেদ থাকলেও দীর্ঘদিনের রাজনৈতিক সহযাত্রী, সহমর্মী, আমি মনে করি যে আলোচনার মধ্য দিয়ে অনেক সমস্যার সমাধানটা হয়ে যাবে এবং সেটা হতেই হবে। ওবায়দুর রহমান, কেমন দেখছেন ভোটের রাজনীতি, জোটের নির্বাচন আর সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বলবেন? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের এই রাউন্ড টেবিলে আমার যারা সহবক্তা আছেন তাদের বক্তব্য অত্যন্ত চমৎকৃত এবং মনোযোগ দিয়ে শুনছিলাম। তো আমি এই নির্বাচনটায় একটু ভিন্ন আঙ্গিক আছে। আমরা দীর্ঘ প্রতীক্ষার পরে একটা জুলাই আন্দোলন, তারপরে আজকের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে একটা রেফারেন্ডাম হচ্ছে গণভোট। তো একটু আগে গণভোট একটা আমাদের যেই কনস্টিটিউশনাল যে চেঞ্জগুলো চাওয়া হয়েছে, একটু জনগণকে আরও ব্যাপক প্রচারের বিষয় আছে এখানে। আর গভর্নমেন্টের যে বাজেটটা আছে ইলেকশনের পারপাসে 2900 কোটি টাকার মতো ন্যাশনাল এক্সপেন্স অলরেডি অ্যালোকেটেড করা হয়েছে। ইলেকশন কমিশন যদি মনে করে আরও লাগবে সেটাও গভর্নমেন্ট দিবে। সেই প্রচারের ব্যাপারটা আসছে যে আরও এটা বেশি প্রচারের বিষয় আছে এখানে। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আমাদের জন্য একটু অ্যালার্মিং। বিভিন্ন ধরনের অকারেন্স আছে এখনও গভর্নমেন্টের, যেগুলো এখনও প্রশাসনিকভাবে কন্ট্রোলে আসেনি। আমি মনে করি এটাকে আরও জোর দেওয়া উচিত। বিশেষ করে এটা সবগুলা পলিটিক্যাল পার্টির সাথে আরেকবার বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও বেশি নজরদারি কিভাবে বাড়ানো যায়, এই প্রত্যেকটা দলীয় প্রধানকে একটা সুন্দর প্রোটোকলের ভিতরে নিয়ে আসা, যেন ফার্দার আর ড্যামেজগুলো না আসে আমাদের। কারণ একদম নির্বাচন আমাদের নিয়ার টু ডোর। এখন যদি বড় কিছু হয়ে যায় সেটা আমাদের অনেক
পিছনে নিয়ে যাবে, যেটা অকল্পনীয় ক্ষতি হয়ে যাবে। তা আর যেটা বলছিলাম যে এখানে এই নির্বাচনটা একটু ভিন্ন এই জন্য যে নতুন কিছু দলের আবির্ভাব আছে, যেগুলা নতুন তরুণদের, যেমন একটা পার্টি এনসিপি আছে, এবি পার্টি আসছে নতুন, আরও কিছু নতুন রেজিস্ট্রেশন নিবন্ধনকৃত দল বিভিন্ন জোটে এখন তারা যাবে। ইলেকটোরাল যেই অ্যালায়েন্সগুলো হচ্ছে, আমরা বলি এটাকে ইলেকটোরাল স্ট্র্যাটেজি। মূলত জোট কিন্তু ইলেকটোরাল স্ট্র্যাটেজি, এটা নির্বাচনীয় কৌশল আমরা বলবো। আদর্শগত জোট আমরা আমাদের দেশে কখনোই হয় নাই। আমার 90 সালের পরে আমি নির্বাচন অ্যাক্টিভলি দেখছি, তো আমি কখনো দেখি নাই এই নির্বাচনগুলো শুধুমাত্র স্ট্র্যাটেজিক্যালি উইন করার জন্য, এটাই হচ্ছে মেন। তার পরবর্তীতে কিন্তু দেখা যায় মতের ভিন্নমত আসে, এটা খুবই স্বাভাবিক। তো আমরা এখন এই জোটগুলোকে কিন্তু ইলেকটোরাল অ্যালায়েন্স হিসাবেই দেখব। এবং যারা ভোটার, এখানে নতুন ভোটার একটা ফ্যাক্টর আছে। এই নির্বাচনে প্রায় 5 কোটির মতো ইয়াং তরুণ ভোটার আসবে, যারা নতুন করে ভোট দিবেন। সেখানে এই জোট এবং তাদের যে ম্যানিফেস্টো থাকবে, এবং লিড বাই পার্টি যেমন বিএনপি এবং আরেকদিকে লিড বাই জামায়াত ইসলাম, তো এদের যে ম্যানিফেস্টোগুলো থাকবে, আমাদের তরুণদের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা নিয়ে তারা জুলাই আন্দোলন করেছে, যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ হয়েছে, সেগুলোর প্রতিফলন কিন্তু একটা ব্যালেন্সিংয়ে আসতে হবে। যেই দল এই ব্যালেন্সিংটা ঠিক মতো ডেলিভারি দিবে, আমি মনে করি সেই জোটেই কিন্তু জনগণের সেই আশা আকাঙ্ক্ষাটা আমরা হয়তোবা প্রতিফলিত হওয়ার জন্য এটা ইলেকশনের দিন হয়তোবা আমরা এটা জানতে পারবো যে আসলে ইলেকশনের পরে রেজাল্টে আমরা জানতে পারবো। ধন্যবাদ আপনাকে। এম আবদুল্লাহ, আইন শৃঙ্খলা পরিস্থিতি। দেখুন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সব নির্বাচনের আগেই এই পরিস্থিতিটা বড় কনসার্ন হয়, এটা নতুন কিছু নয়। প্রত্যেক নির্বাচনের আগেই আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ে সবার মধ্যে উদ্বেগ, আশঙ্কা। আমরা যদি গত ফ্যাসিবাদী সরকারের 3টি নির্বাচন দেখি, সে সময়ে আইনশৃঙ্খলার চ্যালেঞ্জটা ছিল একরকম, কারণ সেগুলো কোনো নির্বাচনই হয় নাই। কিন্তু তার আগে আমরা যদি তত্ত্বাবধায়ক সরকারের সময়ে যে নির্বাচন, মোটামুটি 3টি নির্বাচন যেটা বাংলাদেশে সবার কাছে বড় দাগে গ্রহণযোগ্য হয়েছে, সেই নির্বাচনগুলোর আগে কিন্তু আমরা অস্ত্র উদ্ধার অভিযান আমরা দেখেছি ব্যাপকভাবে, এবং বিশেষ করে একটা সময় দিয়ে অস্ত্র জমা দেওয়ার জন্য নির্দেশনা দেয়া, তারপরে উদ্ধার অভিযান চালানো থেকে শুরু করে যে উদ্যোগগুলো আছে। এবারে যদিও ডেভিল হান্ট নামে একটি অপারেশন আগেও হয়েছে, এখনও হচ্ছে, কিন্তু এখানে আশাব্যঞ্জক জায়গাটা আমি যদি ব্যক্তিগতভাবে মত জানাই, তাহলে আমি বলবো যে সেটা খুব বেশি আশাব্যঞ্জক সাফল্য অর্জন করেনি। কেন হচ্ছে না? এটা হচ্ছে না এখানে কিন্তু গত বছরের 5ই আগস্টের যে অভ্যুত্থান পূর্বাপর যে ঘটনাগুলো ঘটেছে, এখানে অনেকগুলো অস্ত্র, থানা থেকেও অনেক অস্ত্র খোয়া গেছে। এর বাইরেও যেসব লাইসেন্সকৃত অস্ত্র ছিল, এগুলো কিন্তু বেশিরভাগই আওয়ামী লীগের লোকজনের কাছে ছিল। এগুলো কিন্তু জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়ার পরও হাজার হাজার অস্ত্র তারা জমা দেয় নাই এখনো পর্যন্ত। এই কারণেই একটা উদ্বেগের জায়গা তো রয়ে গেছে। এবং আমরা দেখছি যে কয়েকটি চাঞ্চল্যকর খুন হয়েছে। এর মধ্যে হাদির কথা যদি বলি, এটা তো একটা নৃশংস ঔদ্ধত্যপূর্ণ একটা খুনের জায়গা। এছাড়া স্বেচ্ছাসেবক দলের নেতার যে ফার্মগেট এলাকায় যে খুন হওয়া, রাউজানে একের পর এক যে খুনের ঘটনা ঘটছে, এই জিনিসগুলো মানে বিশেষ করে যারা নির্বাচনী প্রচার অভিযানে নামবেন, তাদের মধ্যে তো এক জায়গায় একটু উদ্বেগের জায়গা আছেই। এই উদ্বেগের জায়গাটা নিরসনের জন্য সরকারের পক্ষ থেকে বারবারই আশ্বস্ত করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীতে একটা দুর্বলতার জায়গা তো রয়ে গেছে। একদম দলবাজ কর্মকর্তাদেরকে দিয়ে গত 15-16 বছর মানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সাজানো হয়েছে। সেখানে ভিন্নমতের যারা ছিল তাদেরকে যেটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। এখন এই যে শেখ হাসিনার অনুগত যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, এদের পার্সেন্টেজ কখনো কখনো শোনা গেছে এটা 80%-এরও বেশি। বিশেষ করে আগের যে আইজিপি তিনি বলেছেন যে 80%-এরও বেশি এখনও আওয়ামী লীগের অনুগত লোকজন বিভিন্ন বাহিনীতে আছে। তো সেটার যদি সত্যতা থাকে, তাহলে তো নির্বাচনের শেষ মুহূর্তে নির্বাচনী আইনশৃঙ্খলা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, এটার একটা উদ্বেগের জায়গা থাকেই। কিন্তু সরকারের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে যে মোটামুটিভাবে পুরোপুরি নিয়ন্ত্রণে না আসলেও, এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে মনোবলের যে ঘাটতি তৈরি হয়েছিল, ভেঙে পড়েছিল, সেটা অনেকটাই পুনরুদ্ধার হয়েছে বলে তারা দাবি করছেন।
এবং কিছুটা উন্নতি যে হয়ে নাই তাও অস্বীকার করার জায়গা নেই। কারণ আমরা যদি বলি যে যদি মানে পরিসংখ্যানগত দিক থেকে কিন্তু সেভাবে বড় ধরনের ক্রাইম বা খুন খারাপির জায়গাটা পরিসংখ্যান দেখলে যে কোনো সময়ের তুলনায় একটুখানি বেটার মনে হতে পারে, কিন্তু যে ঘটনাগুলো ঘটছে এগুলো এতটাই চাঞ্চল্যকর ঘটনা ঘটছে, সেটা মানুষের হৃদকম্পন তৈরি করছে, নির্বাচনী পরিবেশের জন্য একটা হুমকির জায়গা তৈরি করছে। আমি বিশ্বাস করি যে আগামী এখন থেকে ধরুন প্রায় 30 দিন সময় তো আছে, 12 ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়টাতে সরকার নিশ্চয়ই একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। আমরা জানি যে বেশ কিছু সংখ্যক পুলিশকে নির্বাচনে কিভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হবে আলাদা করে এটার উপর মহড়া দেওয়া হয়েছে, আলাদা করে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই জায়গাগুলো যদি সরকারের কাছে সন্তোষজনক হয় তাহলে বলার কিছু নাই, কিন্তু অবশ্যই আগামী নির্বাচনে আলাদা করে যে ঝুঁকিটা আছে সেটা হলো পতিত আওয়ামী লীগ যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না তাদের 1 নম্বর এজেন্ডা হবে যে নির্বাচনটা ভণ্ডুল করে দেয়া। সেই ব্যাপারে সরকারের বা নির্বাচন কমিশনের কী ধরনের পরিকল্পনা আছে সেটা হয়তো আমাদের কাছে সব কিছু আগেই স্পষ্ট করবে এমনটা আমরা দাবিও করি না, কিন্তু সেটা থাকা উচিত। কারণ নির্বাচন ভণ্ডুল করা একটাই তাদের কর্মসূচি হবে আওয়ামী লীগের, যে নির্বাচনটা ভণ্ডুল করে দিয়ে যাতে দেখাতে পারে যে আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন বাংলাদেশে হতে পারে না, এটা তাদের নাম্বার 1 এজেন্ডা। তারপরে যদি সেখানটাতে তারা মনে করে যে না সেটা পারছে না, তাহলে তারা অন্য কৌশল নেবে যে কাকে ক্ষমতায় আনলে পরে তাদের জন্য সামনে ফেরাটা সহজ হবে। এইসব ইকুয়েশনগুলো তারা নির্ধারণ করবে। আওয়ামী লীগ না থেকেও আলোচনায় থাকছে। আওয়ামী লীগ না থেকে আলোচনায় থাকছে। আওয়ামী লীগ তো আসলে মানে আওয়ামী লীগ তো একটা বড় দল ছিল, বা আওয়ামী লীগ যারা করতো এরা তো আর দেশ থেকে চলে যায় নাই, মুষ্টিমেয় কিছু লোক গেছে। তো এটা একেবারেই মানে অপ্রাসঙ্গিক না, আওয়ামী লীগ তো আলোচনায় থাকবেই, খুব স্বাভাবিক। কিন্তু আর না থাকলে আপনি পানিশমেন্ট দিবেন কাকে? যারা অন্যায় করেছে। আওয়ামী লীগকে তো আপনাকে পানিশ করতে হবে, আওয়ামী লীগ লোক যারা অন্যায় করছে তাদেরকে পানিশ করতে হবে। তো আওয়ামী লীগকে রাখতেই হবে। তো আমি যেটা বলতেছিলাম যে ধরেন এই জোট মহাজোটের যে রাজনীতিটা, হ্যাঁ, বললো যে আমাদের ব্যাংকার ভাই বললেন যে জোট তো ছিলই, মানে আপনি ধরেন জামাত এবং বিএনপি এরা তো মানে দীর্ঘ সময়, অনেক লম্বা সময়, আপনি যদি 90 থেকে ধরেন তাহলে আপনার এইবার শুধু এরা জোটের বাইরে গিয়ে ইলেকশন করছে, পৃথক জোট করছে। তার মানে এরা কিন্তু একেবারেই এই জন্য এদের দুই পক্ষের জন্য কিন্তু খুব বিব্রতকর বিষয়গুলো। যেমন ধরুন 18 সর্বশেষ ইলেকশন যেটা করলো জোটে, সবাই কিন্তু ধানের শীষ নিয়েই করলো। জামাতের 20 জন এমপি কিন্তু ধানের শীষ নিয়ে করেছে। তো সো দ্যাট এদের একজনের বিরুদ্ধে বলতে গিয়ে কিন্তু আসলে দুই দলে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি যেটা বুঝতেছি। কারণ জামাত বলছে বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি বলছে জামাত ধর্ম ব্যবসা করে। এই যে ধর্ম ব্যবসা করা এবং চাঁদাবাজি দুইটা অভিযোগেই কিন্তু দুই পক্ষের ভিতরে আছে। কিন্তু চাঁদা তো ধরুন হচ্ছে দলে পৃথিবীর সব দেশে, আমাদের দেশের নোংরাভাবে নেওয়া হয় বলে পৃথিবীর সব দেশের দলগুলি চলে হচ্ছে চাঁদার উপরে। এটা একটা স্মার্টলি নেওয়া হয়, ডোনেশন হিসেবে নেওয়া হয়। ইংরেজিতে ডোনেশন, আরবিতে ইয়ানত, আর বাংলাতে চাঁদা। তো জামাতের লোকজন তো ইয়ানত দেয়, এরা একটা সিস্টেমের মধ্যে দেয়, ঠিক আছে, মান্থলি একটা ইনকাম থেকে দেয়, যে কারণে এটা চোখে পড়ে না। আর বিএনপি হলো সম্মুখভাবে নেয়, এই জন্য এটা চোখে পড়ে। তবে হ্যাঁ, দুই দলের মধ্যে কিছু অতি উৎসাহী, কিছু বিপদগামী লোকজন আছে যারা দুই দলকেই আপনার করতে মানে ছোট করতে সাহায্য করে। আমি যেটা বলতেছিলাম যে দলের ক্ষেত্রে আমার এনসিপির প্রতি কিন্তু প্রচণ্ড একটা ছিল, মানে আর প্রত্যাশা ছিল যে এরা এই দুই দলের বাইরে বা আওয়ামী লীগের বাইরে সব দলের বাইরে গিয়ে এরা একটা জায়গা তৈরি করবে যারা আমরা একটু ভিন্নভাবে চিন্তা করি, আমাদের জন্য একটা স্পেস রাখবে। কিন্তু এনসিপি আসলে শেষমেশ লেজে গোবরে করে ফেললো সব কিছু। কারণ এরা জুলাইয়ের যেমন আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের 71-এর ম্যান্ডেট নিয়ে মানে 71-এর এই ম্যান্ডেট এককভাবে দাবিদার বলতে বলতে শেষ করে ফেলছে। এনসিপিও মুখে বলতেছে যে তারা 5ই আগস্টের ইয়েকে ধারণ করতেছে, কিন্তু আলটিমেটলি কর্মক্ষেত্রে এরা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে দিন দিন। এবং আলটিমেটলি এই দলটা এইবার ইলেকশনের পরে, কারণ 30টা আসনে যদি তারা ইলেকশন করে বাকি 270টা আসন থাকবে গ্যাপ, ওখানে এদের দলীয় যতটুকু শক্তিশালী হয়েছিল ওগুলো বিলীন হয়ে যাবে। জোট করলে আসলে একটা জিনিস হয়, ছোটো দলগুলি বিলীন হয়ে যায়, যে কারণে বিএনপির সাথে যারা জোট করতে আসে ছোটো দলগুলি ভয়ে দল বিলীন করে দিয়ে মার্কাকে নেওয়ার জন্য দলটাই বিলুপ্ত করে দিচ্ছে। তো এক্ষেত্রে বিষয় হচ্ছে যে আমরা বিকল্প রাখছি না, আমরা দুই ধারার রাজনীতি যে চলছে, একসময় আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী লীগ বা বিএনপি, আবার বিএনপি অ্যান্টি বিএনপি, এই যে দুই ধারার রাজনীতি, আমরা তৃতীয় কোনো ধারাকে আমরা এখানে বড় হইতে দিচ্ছি না, যেটা আমাদের সুশীল সমাজ। তৃতীয় ধারা নিজে কি বড় হতে চেয়েছে? আমি সেটাই বললাম যে তৃতীয় ধারাটা নিজেই বড়। যেমন আমি তো বললাম যে এনসিপিকে আমি খুব ব্লেম দেবো এই কারণে যে এনসিপির প্রতি আমাদের প্রত্যাশা, যার কাছে প্রত্যাশা বেশি থাকে তাকে ব্লেম দেওয়া যায়। আমি ব্যক্তিগতভাবে আমি
একটা রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাস করি, কিন্তু তার বাইরে গিয়েও আমি কিন্তু এর উপর খুব হোপফুল ছিলাম যে এই দেশের মানুষের একটা জায়গা হয়তো হবে, এখানে তারা নিঃশ্বাস ফেলবে, কিন্তু এই নিঃশ্বাসের জায়গাটা নেই। আরেকটা হচ্ছে যে আপনার গণভোট নিয়ে যে আলোচনা করেন, গণভোটের প্রচারণা কিন্তু খুবই হচ্ছে না। গ্রামের মানুষ কিন্তু আপনার 12 কোটি ভোটারের মধ্যে 1 কোটি লোক গণভোটটা আসলে কেন দিবে সেটাই সেই ক্লিয়ার না। সময় আছে মাত্র 1 মাস। সব গভর্নমেন্ট যদি এটা দায়িত্ব নেয় তাহলে আরও জোরে সোরে আরও ভালো হবে। যেমন নানান ক্ষেত্রে তৃণমূলে যাইতে হবে, একটা কৃষক, একটা হলো হচ্ছে আপনার যে সিটি কর্পোরেশনের ময়লা পরিষ্কার করে সেও তো ভোটার, তাকেও তো গণভোটটা কি বোঝাতে হবে, তারা তো বুঝতেছে না। না বুঝলে হবে কি, দেখবেন ব্যালট নিয়ে গেছে, আপনি কুড়া নিচে নিচে দেখবেন যে ওই ফেলে দিয়ে আসছে, যে মূল ব্যালটটা ফেলতেছে বাক্সে, ওইটা সে রেখে চলে আসতেছে। তো এক্ষেত্রে গভর্নমেন্টের উচিত হবে এখন থেকে লাগলে যে ভাই যেটা বলেন বাজেট বাড়িয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এটাকে ইনভলভ করে, ধরেন যারা তৃতীয় পক্ষ, যারা এই গণভোটটাকে ধারণ করে, যারা 5 আগস্টের চেতনাকে ধারণ করে, তাদেরকে বেশি বেশি ইনভলভ করে তৃণমূলে ছড়িয়ে দেওয়া। আপনাকে ধন্যবাদ ডক্টর হাসান। এবারের ভোটের বিশেষত্ব কি হবে? এবারের ভোটের সবচেয়ে বড় ফ্যাক্টর হলো 4.5 কোটি তরুণ ভোটার যারা গত 18টি বছর কোনো ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তারা আসলে আওয়ামী লীগ যে স্লোগানটা দিয়েছে 18 বছরে, জামাত বা বিএনপি সেই স্লোগান দিক, এরকম কোনো প্রার্থীকে তারা ভোট দেবে না। যুবলীগ এবং যারা যে স্লোগানটা দিয়েছে, তারা যুব দলের কাছ থেকে স্লোগান যদি পায় তারা, তাহলে তাদেরকে ভোট দেবে না, স্পষ্ট। ঠিক একইভাবে ছাত্রলীগ যে স্লোগানগুলো দিয়েছে, এখন যেগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে আমরা দেখছি, অত্যন্ত কুরুচিপূর্ণ শব্দ। এই যে 24-এর বিপ্লবটা ছিল কি শ্রদ্ধার বাংলাদেশ তৈরি করার, মেধাবীদের বাংলাদেশ তৈরি করার, সেটাকে ব্যবহার করে আজকে যারা ক্যাম্পাসে ক্যাম্পাসে অত্যন্ত কুরুচিপূর্ণ শব্দ প্রয়োগ করছে, যেগুলো শুনতেও রুচিতে বাধে, অন্তত শিক্ষক হিসেবে আমার রুচিতে বাজে। আপনিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আপনিও স্লোগান দিয়েছেন বা শুনেছেন। আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্ররা ভর্তি হয়, তারা অত্যন্ত কুরুচিপূর্ণ স্লোগান তারা দেয়। এদের পৃষ্ঠপোষক কারা? এদের পৃষ্ঠপোষককে মানুষ কিন্তু প্রত্যাখ্যান করবে দিন শেষে, একদম দিন থেকে। আমি আপনার সাথে একটু যুক্ত করি, এই যারা এই স্লোগানগুলো দিচ্ছেন কুরুচিপূর্ণ, সোশ্যাল মিডিয়ার কারণে এই স্লোগানগুলো সবার কাছে পৌঁছে গেছে। যিনি স্লোগান দিচ্ছেন তার মাও দেখছেন, তার বাবাও দেখছেন, তার ভাইও দেখছেন, তার বোনও দেখছেন, তার ছোট্ট সন্তানও দেখছেন। এখন তাদের কাছে এই স্লোগানের মাধ্যমে কি মেসেজ যাচ্ছে জাতি হিসেবে? দেখেন, খুবই খারাপ মেসেজ যাচ্ছে। এবং এই যে যাচ্ছে না, যাওয়ার মধ্য দিয়ে এখন তো মোবাইল খুললেই তো, এটা তো শুধু মোবাইল না, গোটা পৃথিবীটা এর মধ্যে থাকে। এবং আমরা তরুণ প্রজন্মদেরকে যেখানে ইনসাফের কথা বলছি, যেখানে মেধাবীদের বাংলাদেশের কথা বলছি, প্রযুক্তি নির্ভর বাংলাদেশের কথা বলছি, পাশাপাশি আপনি ছাত্র সংসদের নেতৃবৃন্দ যখন অত্যন্ত কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে, ইভেন আমি একটা প্রাসঙ্গিক ক্রমে একটা কথা বলি, বেগম খালেদা জিয়া, তিনি তো তার জীবদ্দশায় দেশের নেতৃত্বে পরিণত হয়ে গেছিলেন। সেই ডাকসুর নেতৃবৃন্দ যখন তার মতো একজন গণতন্ত্রকামী সংগ্রামী নারীর ব্যাপারে কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারে, তখন মানুষ ধিক্কার জানায়। রাকসুর নির্বাচিত বিষয়, সম্ভবত আপনিও রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র, রাকসুর নির্বাচিত জিএস, আমার স্নেহভাজন ছাত্র, শাহবাগের মোড়ে যে কুরুচিপূর্ণ শব্দ প্রয়োগ করে স্লোগান দিয়েছেন, যখন আমার সন্তান তুল্য কন্যারা সেই স্লোগানে তাল মিলিয়েছেন, তখন আর যাই হোক, যারা 24-এর বন্দোবস্তের কথা বলে, এটাই কি 24-এর বন্দোবস্ত? যারা রক্ত দিয়ে শহীদ দিয়ে গেল, এই হাদিরা, তারা যদি আজকে এই স্লোগানগুলো শুনতো, আমার তো মনে হয় তারা আত্মহত্যা করতো নিজেরা। যে এই বাংলাদেশ দেখার জন্য তারা রক্ত দেয়নি, বরং তারা এমনটি দেখতে চেয়েছিল যেটি তারেক রহমান করছেন এই মুহূর্তে। 17 বছর পরে দেশে ফিরে আসার পরেও একটি কথা আওয়ামী লীগ সম্পর্কে বলেননি, একটি কথা শেখ হাসিনা সম্পর্কে বলেননি। যে 111-এর সরকার তাকে শারীরিকভাবে নির্যাতন করে পঙ্গুত্ব বরণ করেছিলেন, তাদের বিরুদ্ধে বলেননি। বরং উনি ইনক্লুসিভ রাজনীতির জন্য, কালকে মাহমুদুর রহমান সাহেব সাংবাদিক নেতা, খোঁচা মেরেছেন। উনি কিন্তু সেই খোঁচাতে পা দেননি। উনি শুধু এইটুকু বলেছেন যে আমি আদর্শিক পার্থক্য থাকবে বা মত পার্থক্য থাকবে, কিন্তু সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে দেশটাকে বিনির্মাণ করতে হবে। এই যে ইনক্লুসিভ রাজনীতির কথা, আমি ইনসাফের কথা বলবো, বাজে মন্তব্য করব। আমি ইনসাফের কথা বলবো, সুশাসনের কথা বলবো, আইনের শাসনের কথা বলবো, আইন মানবো না। দেখেন, নির্বাচনে একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে ভালো একটা কিছু হবে, তার সবচেয়ে অন্যতম সাইন তারেক রহমানের রাজনৈতিক জীবন শুরু হয়েছে বগুড়া থেকে 80-র দশকে, সাধারণ সদস্য থেকে আজকে বিএনপির মতো একটি বড় দলের চেয়ারম্যান। উনি হয়তো অবচেতন মনেই জানতেন না যে এই বগুড়া গেলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে, আবেগের জায়গা।
প্রত্যেক মাসে উনি বগুড়ায় যেতেন। ওনার মা যখন ক্ষমতায় ছিলেন, বগুড়ার সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড ওনার হাত দিয়ে, ওনার পরিকল্পনায়, ওনার সুপারভিশন হয়েছে। গোটা বগুড়াবাসী তার জন্য তাদের সন্তানকে ওয়েলকাম করার জন্য, রিসিভ করার জন্য এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছিল, আনন্দ তৈরি হয়েছিল। কিন্তু যখন উনি মনে করেছেন যেটা আইনের ব্যত্যয় হবে, সাথে সাথে সকল প্রস্তুতি থাকা সত্ত্বেও তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেছেন। নির্বাচন ব্যবস্থাকে নিয়ে যেন কোনো বিতর্ক তৈরি না হয় সেই পজিটিভ গেস্টার উনি দেখিয়েছেন এবং সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করেছেন। আমি মনে করি সমস্ত রাজনৈতিক দলকে অন্তত এই তারেক রহমান যে গেস্টারটা দেখিয়েছেন, সবাই যদি আমরা দেখাই, এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি। কেন আমার ছাত্র বন্ধুরা 24-এ খেপেছিল যখন বলা হলো রাজাকারের নাতিপুতি, রাজাকারের সন্তান, এই গালি দিয়েছিল বলে তো অধ্যাপক ইউনূস স্যারকে 10তলা বিল্ডিংয়ের লিফট বন্ধ করে উঠানো নামানো করা হয়েছিল। তো সমস্ত সাংবাদিক আমাদের সমাজ হাতে বলেন, সময় কম। শেষ করছি, সাংবাদিক সমাজ বলেন, বেগম খালেদা জিয়া বলেন, একটা অশ্রদ্ধার বাংলাদেশ তৈরি করেছিল। তারপরে 24-এ রক্তের পরে যে ছাত্ররা শ্রদ্ধার বাংলাদেশ তৈরি করার জন্য রক্ত দিল, সেই বাংলাদেশে কেন অশ্রদ্ধার স্লোগান উচ্চারিত হবে? ধন্যবাদ এটি তো, এবং এদের পৃষ্ঠপোষক যারা, তারা কি আদৌ কি শ্রদ্ধার বাংলাদেশ তৈরি করতে চায়? বরং এই জায়গাতে সচেতন হতে হবে, শ্রদ্ধার বাংলাদেশের পক্ষে রাজনীতিটা বাংলাদেশে করতে হবে। ধন্যবাদ আপনাকে ওবায়দুর রহমান। শ্রদ্ধার বাংলাদেশে অশ্রদ্ধার স্লোগান, এটা আমি হয়তোবা সমাজবাদী না, কিন্তু একটা এই feelings, সমাজের মানুষ হ্যাঁ, তো। সমাজের ভিতরে তো আমি বাইরের অংশ না। সেই ক্ষেত্রে যেটা আমি বলবো, এটা দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ। যখন একটা শিক্ষিত ছাত্র, একটা সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র যখন এই ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তাহলে বুঝতে হবে তার যে ক্ষোভটা, সে ক্ষোভটা একটা পুঞ্জীবিত ক্ষোভ। হয়তোবা এটার বহিঃপ্রকাশের ধরনটা আলাদা। তাহলে আমাদের কিন্তু আবার নতুন করে আমাদের সবগুলা প্রতিষ্ঠানকে নষ্ট করা হয়েছে 17 বছরে স্বেচ্ছাচারিতার মাধ্যমে। তাহলে ওখানে শিক্ষাটার যে ব্যবস্থাপনা গোড়াই গলদ আছে, তাহলে পিছনে যেতে হবে। আপনি যদি আজকে সব জায়গায় অর্থনীতিতে যদি যান, আমি একটু যোগ করছি যদি অপ্রাসঙ্গিক, অলিগড় তৈরি হয়েছে। এই যে অলিগক্রাস মার্কেট সিন্ডিকেশন তৈরি হয়েছে, আপনি দেখেন এইগুলা যদি আবার আপনাকে নতুন বন্দোবস্ত না করেন, আপনি কিন্তু আবার ফিরে যাবেন সেই জায়গায়, আবার রক্ত দিতে হবে। আপনার এই সার্কেল থেকে আমরা বের হতে পারবো না। একটু আগে নাহিদ ভাই যেটা বললো যে আমরা তৃতীয় রাজনীতি কেন পাচ্ছি না, কারণ আমাদের এই যে অলিগড়, তাদের তো পুঁজি আছে। পুঁজিবাদ অর্থনীতির মূল ফান্ডামেন্টাল। গুটি কয়েক মানুষের কাছে যখন পুঁজি চলে যায়, তখন অলিগড় তৈরি। এগুলো কিন্তু সব কিছু মিলে যখন দেখা যাচ্ছে একটা শ্রেণী প্রচুর সম্পদ হয়ে যাচ্ছে, শিক্ষা দীক্ষা হয়ে এসে বেকার থাকছে, তার কি আমাদের কোটা আন্দোলন থেকে কি হয়েছে? একটা জন অভ্যুত্থান হয়ে গেছে, একটা গণ অভ্যুত্থান, আপরাইজিং অফ দ্য পিপল, ছাত্র জনতার আন্দোলন শেষ পর্যন্ত। অনেকে এটাকে বিপ্লবও বলা হয়েছে। এগুলা কিন্তু ডেফিনেশনের ইস্যু না, ইস্যুটা হচ্ছে আমাদের চোখের সামনে এগুলা হয়েছে। এখানে 2000-এর মতো ছাত্র জনতা মারা গেছে, রক্ত দিয়েছে মানুষ। একটা জিনিস আমাদের অ্যাড্রেস করতে হবে এখন এসে। আবার সেই আপনার এই মানুষকে যে সোশ্যাল ইমব্যালেন্সগুলো হয়েছে, সেখানে ইনভেস্টমেন্ট করতে হবে, শেষ করতে হবে আমাদের। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাদেরকে চারজনকে। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।